আসসালামু আলাইকুম। দরবারে ঢাকার আজকের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে আসছেন জনাব তাসনিম ভাই, তরুণ চিন্তক ও ভাবুক মানুষ। তাসনিম ভাই, দরবারে ঢাকা আপনাকে স্বাগত জানাচ্ছি। তাসনিম ভাই, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো মত হচ্ছে সিরিয়া, মধ্যপ্রাচ্য এবং এই ফিলিস্তিন, ইসরায়েল সমসাময়িক রাজনৈতিক পটভূমি নিয়ে আলোচনা করব। তো তাসনিম ভাই, আপনার কাছে আজকে প্রথমে জানতে চাইবো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে সে কিভাবে উঠে আসছে, মানে সিরিয়ার রাজনীতিতে এই পর্যায়ে সে কিভাবে বসলো, সে তার ইফেক্ট কি, রাজনৈতিক দূরদর্শিতা কি, জানতে চাচ্ছি আর কি আপনার কাছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তুলছেন যে আমাদের সিরিয়ায় অ্যাকচুয়ালি কিন্তু লং টাইম ধরে একটা যুদ্ধ হচ্ছে। মোটামুটি 2011 সালে বাশার আল আসাদ যে প্রেসিডেন্ট ছিলেন তারপরে হচ্ছে যুদ্ধটা শুরু হয় 2011 থেকে, এবং আজ 14-15 বছর ধরে এই যুদ্ধটা হলো। তো এই যুদ্ধে আসলে অনেকগুলো গ্রুপ, অনেকগুলো পার্টি সিরিয়ার যুদ্ধে যুক্ত হয়ে গেছে। তো যেসব গ্রুপ এই বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ার যুদ্ধে যুক্ত হয়ে গেছে তাদের ভিতর অন্যতম একটা গ্রুপ হচ্ছে হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম এইটা হচ্ছে সুন্নি মুসলিমদের একটা হচ্ছে জিহাদি গ্রুপ বা বিদ্রোহী গ্রুপ, যার প্রধান নেতা হচ্ছে আহমদ আল সারা। তো আহমদ আল সারা আসলে কিভাবে উঠে আসলো, এটা হচ্ছে ব্যাপার। আর বর্তমান সিরিয়াতে সে কিভাবে ইনফ্লুয়েন্সটা তৈরি করলো, এবং তার যে গ্রুপ হায়াত তাহরির আল শাম সে কিভাবে তারা এইভাবে এই যে দেশের ক্ষমতা দখল করে নিল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার ব্যাপারে পরিণত হয়েছে। তো আহমদ আল সারার আমরা যদি একদম জীবনী আলোচনা করি, আহমদ আল সারা রিয়াদে জন্মগ্রহণ করে। রিয়াদে 1982 সালে জন্মগ্রহণ করে। সেই হিসেবে সে কিন্তু আসলে বয়স বেশি না, ইয়াং টাইপের। এরপরে হচ্ছে সে 1989 ওই সময়টার দিকে তারা হচ্ছে দামেস্ক সিরিয়ায় চলে যায়। আপনি প্রশ্ন করতে পারেন যে সে অ্যাকচুয়ালি কোন দেশের অধিবাসী। অ্যাকচুয়ালি আহমদ আল সারা তারা হচ্ছে গোলান, মানে সিরিয়ার যে অঞ্চলটা এখন ইসরায়েলের দখলে আছে সেইখানে তাদের বাপদাদাদের বাড়ি ছিল। তো 1967 সালে আপনার আরব ইসরায়েল যুদ্ধ হয়। ওই সময় হচ্ছে আপনার ইসরায়েল হচ্ছে গোলান, সিরিয়া থেকে গোলান হাইটটা ওরা দখল করে নেয়। তো ওই সময় সিরিয়ার লোকজন যারা ওই গোলান হাইট থেকে বাস্তুচ্যুত হয়, তাদের ফ্যামিলি হচ্ছে, তাদের মধ্যে একটা ফ্যামিলি হচ্ছে আহমদ আল সারা, বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট, তাদের একটা ফ্যামিলি। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আহমদ আল সারা সে হচ্ছে সরাসরি ইসরায়েলি অকুপেশনের একজন ভুক্তভোগী। সো তারা হচ্ছে রিয়াদে চলে যায়। রিয়াদে তার বাবা হচ্ছে আপনার একটা তেল কোম্পানিতে চাকরি করতো, মা একজন শিক্ষক ছিল। তো তারা আবার 1989 ওই সময়টার দিকে হচ্ছে দামেস্কে চলে আসে, সিরিয়ার দামেস্কে চলে আসে। ওখানে তার বাবা কিছু বিজনেস দেয়। তো ইয়াং বয়সে আহমেদ আল সারা আসলে খুবই লাজুক, খুবই মৃদুভাষী এবং এবং মানে মানুষের সামনে খুব বেশি দেখা দিতে চায় না, এরকম একজন লোক। ঠিক আছে। তো আশেপাশের লোকজন তাকে ওইভাবেই বর্ণনা করছেন যে তাকে খুব বেশি দেখা যেত না, সে মুখ লুকিয়ে চলতো, এরকম একটা লোক। আর আহমদ আল সারার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে তার সাথে একটা আলাভি মানে হচ্ছে এটা এটা সিরিয়ার একটা ধর্মীয় একটা গ্রুপ, যারা হচ্ছে যাদের ধর্মীয় বিশ্বাসটা অনেকটা শিয়াদের মতো, কিন্তু শিয়াদের থেকে ওরা একটু আলাদা বিশ্বাস করে। মোটা ওদের সরাসরি শিয়া বলা যায় না, কিন্তু ওদের ওই গ্রুপটা, ওদের বিশ্বাসটা শিয়াদের থেকেই আসছে অ্যাকচুয়ালি। তো একটা আলাবি মেয়ের সাথে তার প্রেম হয়েছিল, এরকম একটা ব্যাপার স্যাপার পাওয়া যায়। ঠিক আছে। তো আহমদ আল সারা হচ্ছে ধার্মিক হলো কত সালে? আহমদ আল সারা 17 বছর বয়সে সে হচ্ছে ধার্মিক হয়। ঠিক আছে। তো আহমদ আল সারা তার জীবনের বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে সে যে এই জিহাদি জীবন বেছে নিছে, সে যে এই সংগ্রামী যুদ্ধবাদ জীবন বেছে নিচ্ছে, এটার একটা অন্যতম কারণ ওই যে তারা হচ্ছে ইসরায়েল কর্তৃক গোলান থেকে বাস্তুচ্যুত হয়েছিল, সেখান থেকে সে আসলে এই জিহাদি জীবনে যাওয়ার একটা অনুপ্রেরণা পাইছে। এবং সে সবসময় বলছে যে আমি মনে করতাম যে আমার ফিলিস্তিনের জন্য কিছু করা উচিত, ফিলিস্তিনের আমাদের ভাই, আমাদের ফিলিস্তিনের জন্য কিছু করা উচিত, অ্যাটলিস্ট আমার করা উচিত। ঠিক আছে। তো এ হলো একটা অবস্থা। ভাই, এই কথার সাথে যদি মনে করেন মানে সারার সাথে যদি ইয়াটা হয়, তাহলে ইব্রাহিম চুক্তিটা কি হইতে?
আচ্ছা, সেটাতে পরে আসতেছি। আহমদ আল সারার আমরা হচ্ছে সিরিয়ার যে এই যে বাশার আল আসাদের যুদ্ধের প্রেক্ষাপটটা আমাদের একটু বোঝা যায় যে সে কিভাবে যুদ্ধের মধ্যে দিয়ে জিহাদি নেতা থেকে সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে উঠলো। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সো তাহলে আহমেদ আল সারা, আচ্ছা আহমদ আল সারার আর একটা জিহাদি নাম আছে, সেটা হচ্ছে আবু মুহাম্মদ আল জুলানি। আমরা যারা মোটামুটি সিরিয়ার যুদ্ধের এই যে গত এক দশক ধরে সিরিয়ার ইতিহাস যুদ্ধের ব্যাপার স্যাপারগুলো আমরা ফলো করতাম, আমরা আসলে দেখতে যে আহমদ আল সারা চিনতাম না, জুলানি বলেছেন। আবু মুহাম্মদ আল জুলানি সেটা বলে সবাই চিনতেছি। জুলানি বলেছেন। হ্যাঁ, জুলানি বলে চিনতেছে, আল জুলানি। ঠিক আছে, আহমদ আল সারা সে প্রেসিডেন্ট হওয়ার পর সে আসলে তার আগের নাম আসলে ফিরে নিয়ে আসে, কিন্তু সে এই জিহাদি জীবনে তাকে আবু মুহাম্মদ আল জুলানি নামে বা আবু মুহাম্মদ আল গুলানি এই নামেই সে হচ্ছে পরিচিত ছিল। ঠিক আছে, তো সেই আবু মুহাম্মদ আল জোলানি সে কিভাবে আহমদ আল সারা থেকে আবু মুহাম্মদ আল জোলানি হলো এটা একটু আমাদের জানা দরকার। তো আপনার তাহলে তারা ছিল হচ্ছে তার তাহলে শৈশবটা সে কাটাইছে, শৈশব কৈশোর এই সময়টা সে হচ্ছে দামেস্কে কাটাইছে। কাটানোর পরে সে 2003 সালে হচ্ছে আপনার মনে আছে যে আমেরিকা ইরাকে আগ্রাসন চালায়। ঠিক আছে, ইরাকে আগ্রাসন চালায়, সেখানে হচ্ছে হামলা করে। ঠিক ওই সময়টার কিছু আগে এই আহমদ আল সারা ইরাকে চলে যায়। ওখানে তখন আল কায়দার একটা ব্রাঞ্চ ছিল, আল কায়দা ইন ইরাক AQI। তো সে হচ্ছে সেটাতে যোগ দেয়। সে ওখানে সেটাতে যোগ দিয়ে 2006 সাল পর্যন্ত সে হচ্ছে ওই আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরাকে যুদ্ধ করে আল কায়দা ইন ইরাকের হয়ে। ঠিক আছে, আল কায়দা ইন ইরাক হচ্ছে আল কায়দার একটা মানে প্রমিনেন্ট গ্রুপ ছিল ওই সময় ইরাকে, আল কায়দার কমান্ডের অধীনে তারা চলতো। ঠিক আছে, তো 2006 সাল পর্যন্ত সে যুদ্ধ করে এবং এই সময়ের মধ্যে সে ইয়াং হলেও আল কায়দা ইন ইরাকের সব টপ লিডারদের সাথে ঘোরাফেরা করে। যেমন আল কায়দা ইন ইরাকের একজন প্রমিনেন্ট লিডার ছিল আবু মুস্তাফা আল জারকাউই, সে মোটামুটি আল কায়দা ইন ইরাকের প্রতিষ্ঠাতা বলা যায়। এবং আরেকজন প্রমিনেন্ট লিডার হচ্ছে আবু বকর আল বাগদাদি, যাকে আমরা হচ্ছে আইএসএল লিডার হিসেবে জানতাম। তো আহমদ আল সারা এই দুইজনের সাথেই খুব কাছে ঘনিষ্ঠ লোক হিসেবে মিশছে। তার মানে আমরা যদি দেখি যে আহমদ আল সারার ব্যাকগ্রাউন্ড বা আদর্শ কি, আমরা বলে যে তার আদর্শ হচ্ছে আল কায়দা আদর্শ। ঠিক আছে, জিহাদি আদর্শ। তো তাহলে 3 সাল থেকে 6 সাল পর্যন্ত সে হচ্ছে এই আল কায়দা ইরাকের হয়ে আমেরিকার বিরুদ্ধে হচ্ছে জিহাদ করলো। করার পরে 2006 সালে সে গ্রেপ্তার হয়, ধরা পড়ার পর সে 2011 সাল পর্যন্ত হচ্ছে ইরাকের বা আমেরিকার আন্ডারে যেসব কারাগার আছে, যেমন আবু গারিব কারাগার, আরো যেসব কারাগার আছে, সেই সব কারাগার আপনার হচ্ছে 2011 সাল পর্যন্ত সে থাকে। এবং 2011 সালে মুক্তি পায়, যখন আবার হচ্ছে আপনার সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে হচ্ছে আপনার বিদ্রোহ হয়, মানে যুদ্ধ শুরু হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? সে এমন সময় মুক্তি পাইলো তখন সিরিয়াতে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। তখন সে কি করবে, তার জন্য একটা অপরচুনিটি খুলে গেল। সে হচ্ছে আপনার তখন সিরিয়াতে চলে আসবে, সিরিয়াতে এসে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আচ্ছা, এখন সিরিয়াতে সে কিভাবে আসে? তো সে তো আল কায়দা ইন ইরাকের ওদের আন্ডারে ছিল। ঠিক আছে, তো তখন তার কমান্ডার হচ্ছে আবু বকর আল বাগদাদি, যে হচ্ছে পরবর্তীতে আইএস এর লিডার। তো আবু বকর আল বাগদাদি এবং ওই সময়ের AQI তাদের পরামর্শক্রমে তারা হচ্ছে এই আহমদ আল সারা বা আবু মুহাম্মদ আল জুলানি ওনাকে হচ্ছে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, যে তোমরা আমাদের হয়ে সিরিয়াতে যে যুদ্ধ করো। তাদের যে অর্গানাইজেশনটা তারা শুরু করে সেটা হচ্ছে জাবাত আল নুসরা বা আল নুসরা ফ্রন্ট। আল নুসরা ফ্রন্টের অনেক নাম শুনে থাকবেন। তো আহমদ আল সারা বা আবু মুহাম্মদ আল জুলানি হচ্ছে আল নুসরা ফ্রন্টের হয়ে সে হচ্ছে সিরিয়াতে বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এখন আল নুসরা ফ্রন্ট হচ্ছে সিরিয়ার আপনার একটা প্রভিন্স আছে ইদলিব, এটার নাম শুনবেন যে এই ইদলিব প্রদেশে হচ্ছে এই আল নুসরা ফ্রন্ট খুব শক্তিশালী একটা ঘাঁটি কাটতে পারে। ঠিক আছে, তো ওরা হচ্ছে ইদলিব প্রদেশে চলে যায় এবং এই যে পুরা সিরিয়া দখল করার আগ পর্যন্ত তারা ওই ইদলিব প্রদেশে খুব শক্তিশালী ঘাঁটি গেড়েছিল। ঠিক আছে, তো ওরা ওখানে যে হচ্ছে যুদ্ধ শুরু করে দিল বাশার আল আসাদের বিরুদ্ধে। আচ্ছা, এখন তাদের কিন্তু এই ইনিশিয়াল পর্যায়ে তাদেরকে টাকা, তাদেরকে অস্ত্র, তাদেরকে যোদ্ধা পাঠাইছে এই আবু বকর আল বাগদাদি বা আইএস এর লোকজনই, যারা তখন আইএস প্রতিষ্ঠিত হয় না, তখন তাদের নাম ছিল AQI, আল কায়দা ইন ইরাক। তো আল কায়দা ইন ইরাকি আসলে জাবাত আল নুসরা বা আল নুসরা ফ্রন্টকে তখন হচ্ছে আপনার বিভিন্নভাবে সাপোর্ট দিত। ঠিক আছে, তো এসব সাপোর্ট এমনকি যোদ্ধাও পাঠাইতো, তাদের যোদ্ধা ওরা ভাই ব্রাদার হিসেবে ওখানে যুদ্ধ করতো আর কি। ঠিক আছে,
তো ওখানে তারা যুদ্ধ করতেছে, কিন্তু তাদের একটা প্ল্যান ছিল যে পরবর্তীতে আল কায়দা ইন ইরাক এদের ব্রাদাররা আবার সিরিয়াতে যায় ওই আল আল নুসরা ফ্রন্টের সাথে এক হয়ে একটা অর্গানাইজেশন করবে। ঠিক আছে, তো এর মধ্যে আবার হচ্ছে আবু বকর আল বাগদাদি নেতৃত্বাধীন এই যে আইএস বা আইএস প্রথমের দিকের নাম ছিল যে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দি লেভান্ট বা ইরাক অ্যান্ড সিরিয়া, এটা। তো ওরা হচ্ছে তখন তো সিরিয়াতে ওরাও যুদ্ধে নামে গেছে। তো ইয়া দেখা শুরু করছে, আবু বকর আল বাগদাদি দেখা শুরু করলো যে এই যে আল নুসরা ফ্রন্টে হয়ে যে আমি আবু মোহাম্মদ আল জুলানিকে যে পাঠালাম, এ কি কিছুটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কিনা, এইটা ওরা কিছুটা অবজার্ভ করা শুরু করলো। তখন আবু মোহাম্মদ আল জুলানি অ্যাকচুয়ালি ওইটাই ট্রাই করতেছিল, সে ট্রাই করতেছে যে আল কায়দা ইন ইরাক বা আবু বকর আল বাগদাদির কন্ট্রোলের বাইরে এসে নিজে স্বাধীনভাবে কিছু একটা আল নুসরা ফ্রন্টকে চালাবে। ঠিক আছে, তো এটা সে বিভিন্নভাবে প্রকাশ করতেছিল, যেমন হচ্ছে আল কায়দা ইন ইরাক যাদের ইয়া ছিল যে আমরা খিলাফত প্রতিষ্ঠা করব, কিন্তু দেখা গেল যে এই আবু মোহাম্মদ আল জুলানি সে বলতেছে যে না, আমরা হচ্ছে সিরিয়ায় একটা ইসলামিক আমিরাত করব, মানে আমরা খিলাফত করব না, আমরা শুধু সিরিয়ার ভিতরে একটা ইসলামী রাষ্ট্র তৈরি করবো। ঠিক আছে, এইসব ব্যাপার স্যাপার যখন হয়ে গেল, তখন আবু বকর আল বাগদাদি ওকে সন্দেহ করা শুরু করলো যে না, এ মনে হয় আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে। ঠিক আছে, তখন 2013 সালে আবু বকর আল বাগদাদি একটা সিদ্ধান্ত নিল, আহমদ আল সারাকে বলল যে আমরা আর তোমরা আমরা দুইটা মিলে একটা গ্রুপ, একক গ্রুপ হয়ে যাব। আলটিমেটলি আমরা তো আগে এক জায়গাতেই ছিলাম। তাহলে আবু বকর আল বাগদাদি হচ্ছে আহমদ আল সারাকে বললো যে আমরা এক গ্রুপ হয়ে যাব। ঠিক আছে, কিন্তু আহমদ আল সারা কিন্তু আসলে ধূর্ত লোক, এর দেখে মনে হয় ভদ্র, কিন্তু সে কিন্তু আসলে একটা ধূর্ত লোক ছিল, সে একদম যে বোকা শোকা এরকম লোক না। ঠিক আছে, তখন সে হচ্ছে ঘোষণা দিল না, আমি আইএস এর আন্ডারে এক হয়ে যাব না, আমি আলাদাই থাকবো, আমি আল নুসরা ফ্রন্ট হিসেবে আলাদা থেকে যাব। ঠিক আছে, তো এইটা হচ্ছে সে ঘোষণা দিল এবং বলল যে আমি আবু বকর আল বাগদাদির সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমার সম্পর্ক হচ্ছে আল কায়দার যে লিডার, মূল আল কায়দা আইমান আল জাওয়াহিরি, তার সাথে। ঠিক আছে, তখন আইমান আল জাওয়াহিরি বলল হ্যাঁ ঠিক আছে, আল কায়দা ইন ইরাক, আবু বকর আল বাগদাদি ওরা শুধু ইরাকে থাকবে, এখানে সিরিয়াতে এই জুলানি থাকবে শুধু সিরিয়াতে। ঠিক আছে, তো জুলানি তাহলে তো স্বাধীন হয়ে গেল, কারণ আল কায়দার আইমান আল জাওয়াহিরি ওরে হচ্ছে স্বাধীন করে দিছে। ঠিক আছে, এই হলো অবস্থা। তার মানে আমরা দেখলাম যে জুলানির সাথে হচ্ছে আবু বকর আল বাগদাদির ব্রেক হয়ে গেল। এই যে ব্রেক হয়ে গেল, তখন এরা আবার নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিল। একটা হচ্ছে আইএস আর একটা হচ্ছে আল নুসরা ফ্রন্ট। ঠিক আছে, আচ্ছা, এই অবস্থা গেল। এখন একটা কথা হচ্ছে কি, যে আমি আসলে আহমদ আল সারা বা আবু মোহাম্মদ আল জুলানি ওরে আমি আসলে একজন প্রাজ্ঞ বা বুদ্ধিমান একজন লোক হিসেবে ধরবো, কারণ সে হচ্ছে ফিউচারটা আসলে বুঝতে পারছিল ওই সময়টা, যে আমি যদি খেলাফতের কথা বলি, আমি যদি সবগুলো ইসলামিক রাষ্ট্র মার্চ করে আইএস যেভাবে খেলাফতের দিকে আগাচ্ছি, সেইভাবে আগালে আসলে আমেরিকা আমাদের ধ্বংস করে দিবে। তাহলে আমাদেরকে ইমারতের স্টাইলে থাকতে হবে, যে আমরা আমাদের অন্য দেশ আক্রমণ করার ইচ্ছা নেই, আমরা হচ্ছে সিরিয়ার মধ্যে একটা ইসলামী রাষ্ট্র তৈরি। এই যে ভবিষ্যৎটা সে এইটা হচ্ছে দেখতে পারছিল, বুঝতে পারছিল যে আমাদেরকে আসলে খেলাফতের কনসেপ্টে এখন গেলে হবে না। ঠিক আছে, আমরা সিরিয়ার ভিতরে একটা ইসলামী রাষ্ট্র করব এবং আমাদের ওয়েস্টার্ন বা এরা আমাদের শত্রু না, এই টাইপের একটা লিডার হিসেবে সে নিজেকে উপস্থাপন করতে থাকে। ঠিক আছে, এবং সে মোটামুটি ধরেন হচ্ছে নিজেকে একজন আধুনিক, ঠিক আছে, আধুনিক একজন ইয়া হিসেবে, নেতা হিসেবে উপস্থাপন করা শুরু করে। পোশাক আশাক কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সে কিন্তু আগে হচ্ছে যেমন পোশাক পরে থাকতো, পাগড়ি পরে থাকতো, ওগুলো কিন্তু এখন নাই, এখন কোট টাই স্যুট এসব পরতেছে। ঠিক আছে, মানে সে বোঝাতে চাচ্ছে সে হচ্ছে লিবারেল একজন লোক। ঠিক আছে, আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি তার ব্যাকগ্রাউন্ড কিন্তু লিবারেল না, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু আল কায়দা থেকে আসা। ঠিক আছে, তো এইটা যখন হয়ে গেল, তখন আবু মোহাম্মদ আল জুলানি আর একটু বেশি মানে সিরিয়ার রাজনীতিতে নিজেকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করলেন। কিভাবে? সে চিন্তা করলো যে না, আল কায়দার সাথেও আমাকে কানেকশনটা ছিন্ন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আল কায়দার সাথে আমাকে কানেকশন ছিন্ন করতে হবে, কারণ আমেরিকা, ইউরোপ ওরা বলতেছে যে এ হচ্ছে সন্ত্রাসী, এর আমেরিকার সাথে ইয়ার সাথে কানেকশন আছে, আল কায়দার সাথে কানেকশন আছে। তাহলে আমি আল কায়দার সাথে এর মধ্যেও আবার করতেছিল কি, সিরিয়ার অন্যান্য যারা বিদ্রোহী আছে তাদেরকে নিয়ে একটা বড় গ্রুপ, বড় দল দাঁড় করাতে চাচ্ছিল। তো ওরা ওকে প্রেসার দিচ্ছে যে তোমার সাথে তো আল কায়দার সম্পর্ক আছে, তাহলে হচ্ছে আমি তোমার সাথে নাই। ঠিক আছে, তখন 2017 সালে, ঠিক আছে, আবু মোহাম্মদ আল জুলানি নিজেকে আমেরিকার থেকেও
সেপারেট করে সরি আল কায়দার থেকে সেপারেট করে নিল, এবং সে একটা গ্রুপ করলো হচ্ছে হায়াত তাহরির আসাম, এইচটিএস, যেই গ্রুপটাই এখন তার গ্রুপ, যারা হচ্ছে আপনার সিরিয়ার ক্ষমতা দখল করে নিছে। ঠিক আছে, আচ্ছা, হায়াত তাহরির আসাম। তার আগেও আবার একটা, ওই আগে যে আল নুসরা ফ্রন্ট ছিল ওইটার নাম পরিবর্তন করে করছিল যে জাবাত ফাতে আল শাম। তার পরবর্তীতে তারা হচ্ছে একটা বড় গ্রুপ করছে হায়াত তাহরির আসাম, এইচটিএস। এখন পর্যন্ত ওরাই হচ্ছে এখন সিরিয়ার ইয়াতে আছে আর কি, পাওয়ারে আছে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো এর মধ্যে হচ্ছে আপনার তাহলে আল কায়দার সাথে ডিসকানেক্টেড হয়ে গেল, ওইদিকে হচ্ছে আইএস যে হচ্ছে আপনার হয়ে গেল, আইএস তো চলে গেল, কারণ আইএস বিভিন্ন আক্রমণের শিকার হয়ে ওদের ক্ষমতা হারায় ফেললো। ঠিক আছে, তো তাহলে সুন্নিপন্থী বিদ্রোহীদের মধ্যে আহমেদ আল সারার এই গ্রুপটাই সবচেয়ে প্রমিনেন্ট হয়ে উঠলো, এবং তারা হচ্ছে রাশিয়া মাঝখানে আইএস দমনের নাম করে সিরিয়াতে ঢুকে পড়লো। ঢুকে পড়ে তারা আইএস বলেন আর হচ্ছে আপনার এই যে আল নুসরা বলেন, সবাই গণহারে বোমা মারতেছে। ওই সময় ইদলিবে রাশিয়া ব্যাপক বোমা হামলা চালাইছে, কিন্তু এইচটিএস ইদলিবে খুব শক্ত ঘাঁটি করে থাকতে পারছিল। ঠিক আছে, এই হলো অবস্থা। এবং এর এক পর্যায়ে তারা হচ্ছে এই যে 2024 নভেম্বরে এসে 11 দিনের অফেন্সিভ দিয়ে হচ্ছে বাশার আল আসাদকে একদম সরাই ফেলে, যেটা কেউ কল্পনাও করতে পারে নাই যে 14 বছর ধরে বাশার আল আসাদ এমন একটা স্ট্যাবিলিটির জায়গায় পৌঁছে গেছে, তাকে সরানো যাবে না। আমরা মনে হচ্ছে এই যুদ্ধ 50-100 বছর ধরে চলবে, 11 দিনের মধ্যে হচ্ছে যে সে এটা দখল করে নিল। এইটা একটা মানে অন্যরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমরা আরেকটু জানতে চাচ্ছি আর কি যে আব্রাহাম চুক্তি কি। তো আচ্ছা, আব্রাহাম চুক্তির ব্যাপারটা হচ্ছে আমরা ওইটাতে আসি। এখানে একটা ব্যাপার আমি একটু আর একটা বলে রাখি যে এই 11 দিনের মধ্যে এটা আবু মোহাম্মদ আল জুলানি বা আমাদের আহমেদ আল সারা সে কিভাবে হচ্ছে আপনার করলো, মানে সিরিয়াটা দখল করলো। ঠিক আছে, এইটা তো আমাদের কাছে একটা মানে ব্যাপার না যে এটা কিভাবে সম্ভব হইতে পারে, একটা ছোট একটা প্রদেশ দখল করে নিয়ে আসে, অথচ এই অল্প কয়েকদিন মানে পুরো কিভাবে এসে দখল করলো সিরিয়া, বা এতদিনকে কেন পারে নাই সেটা। ঠিক আছে, এইখানেই হচ্ছে আমাদের সারার হচ্ছে ম্যাচুরিটির ব্যাপারটা। ঠিক আছে, সে ভিতরে ভিতরে আসলে বাশার আল আসাদের যে দুর্বলতাগুলো সেগুলো সে নিজে নিজে দেখে রাখছিল। ঠিক আছে, যে বাশার আল আসাদের সৈন্যরা ফ্রাস্ট্রেটেড, বাশার আল আসাদ সৈন্যদের সুবিধা দিচ্ছে না। সে হচ্ছে তার ওই যে আলাভি বাশার আল আসাদ কিন্তু আলাভি ওই গোত্র থেকে আসে। ঠিক আছে, তো আলাভি সেক্ট ওদের লোকদের খালি প্রায়োরিটি দিচ্ছে, আলাবি ওদের শুধু হচ্ছে বেতন বাড়াচ্ছে, কিন্তু বাকিদের বেতন বাড়াচ্ছে না। ঠিক আছে, আর ওই সিরিয়ান সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের অফিসারদের ওই নিম্ন সৈনিকদের উপর কন্ট্রোল হারায় ফেলতেছে। তো আমার মনে হয় যে আমাদের সারা এই জিনিসগুলো হচ্ছে সে অবজার্ভ করতে পারছে, অবজার্ভ করে সে ভিতরে ভিতরে শক্তি সঞ্চয় করতেছিল যে আমরা একসময় যে আলটিমেটলি একটা অ্যাটাক দিব, সেই অ্যাটাকে পুরো দখল করে নিব। এবং হয়েছেও তাই। সে যখন সুইপলি পুরো সিরিয়া দখল করে নিচ্ছিল তখন হচ্ছে দেখা যাচ্ছে সিরিয়ার সৈন্যরা পালাই যাচ্ছে, বাধাই দিতে পারছে না। কেন? আসলে সিরিয়ার সেনাবাহিনীর ভিতর থেকে ভেঙে পড়ছে, শুধু একটা আঘাতের দরকার ছিল, সেইটা হচ্ছে ওরা এটা দিছে। আর এটা তো এইভাবেও বলে যে আসলে আমরা যে আঘাতটা 11 দিনে দেখি তার ব্যাপারটা আসলে 11 দিন না না না, ফিল্ডে খেলছে মাত্র 11 দিন। হ্যাঁ, ভিতরে ভিতরে তারা অনেক প্রিপারেশন নিছে। হ্যাঁ, তারপরে ভাই জানতে চাচ্ছিলাম যে আব্রাহাম চুক্তিটা কি। হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে যে এই আমরা তাহলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারলাম যে আমাদের সারা সে সুন্নি এক্সট্রিম চিন্তাধারার লোক কিন্তু। ঠিক আছে, সে নিজে ছোটবেলায় ইসরায়েলের আধিপত্যের শিকার, সে সারা জীবন ধরে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে কিছু করতে চাইছে। ঠিক আছে, এখন হঠাৎ করে নিউজ আসতেছে যে সিরিয়া প্রবাবলি হচ্ছে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে। আচ্ছা আচ্ছা, তাহলে আব্রাহাম চুক্তিটা কি জিনিস? আব্রাহাম চুক্তিটা হচ্ছে যে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের একটা চুক্তি। এই পর্যন্ত এই যে কিছুদিন আগে আপনি দেখবেন যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এরা হচ্ছে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করলো। ঠিক আছে, এখন পর্যন্ত 4টা দেশ হচ্ছে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করছে। একটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, একটা হচ্ছে বাহরাইন, একটা হচ্ছে মরক্কো, আর একটা সুদান। তো আব্রাহাম চুক্তিতে অ্যাকচুয়ালি কি আছে সেটা যদি আমরা দেখি, আব্রাহাম চুক্তির মেইন জিনিসগুলো কি? আব্রাহাম চুক্তির মেইন জিনিসগুলো হচ্ছে পারস্পরিক বোঝাপড়া এবং সহাবস্থানের উপর ভিত্তি করে মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা। ঠিক আছে, তার মানে শান্তি বজায় রাখা এবং শক্তিশালী করার গুরুত্ব স্বীকার করি। তার মানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলা চুক্তির মাধ্যমে তাদের সম্পর্ক স্বাভাবিক করবে, যেটাকে তারা শান্তি বজায় রাখা বলতেছে। ঠিক আছে, সেই সাথে ধর্মীয় স্বাধীনতা সহ মানবিক মর্যাদা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, মানে আমরা তোমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করব, তোমরা আমাদের। তার মানে
লিটারালি এটা হচ্ছে আপনার ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দেওয়া, হুম হুম হুম। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা। ঠিক আছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে তাদের লোককে আমাদের দেশে আসতে দিব, তাদের লোক আমাদের দেশে বিজনেস করবে, আমরা তাদের ভিতর বিজনেস একটা মিউচুয়ালি ইসরায়েলের সাথে একটা মিউচুয়ালিটির মাধ্যমে হচ্ছে আমাদের মিডল ইস্ট স্ট্যাবলিশ করা, এর মাধ্যমে আসলে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া, এটা হচ্ছে আসল ব্যাপার, এটা হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, তো আরবরা তো অ্যাকচুয়ালি ইসরায়েলের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে না, তাহলে ওরা এখন কি করবে? আমেরিকা ওদের বোঝাইছে যে তোমরা হচ্ছে ওদের সাথে তাহলে এই যে চুক্তিতে স্বাক্ষর করো, তোমরা মিউচুয়ালি একটা শান্তির মধ্যে চলে যাও, ওদেরকে স্বীকৃতি দিয়ে দাও, ফিলিস্তিনের জন্য কেন তোমরা ওয়েট করবা, তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো। এটা হচ্ছে আব্রাহাম চুক্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আব্রাহাম চুক্তিতে আপনার ফিলিস্তিন মানে এই সিরিয়া যোগ দিবে কিনা, আর যদিও যোগ দেয় তাহলে এই মধ্যপ্রাচ্যের ইফেক্টটা কেমন হতে পারে? আচ্ছা, এখন রিসেন্টলি একটা নিউজ আসছে যে আপনার আহমদ আল সারা, হ্যাঁ হ্যাঁ বিখ্যাত জিহাদিস্ট আবু মোহাম্মদ আল জুলানি, হ্যাঁ। ঠিক আছে, যার মাদার অর্গানাইজেশন হচ্ছে আল কায়দা, ঠিক আছে, সে সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পরে সে প্রবাবলি হচ্ছে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো দেখলাম। এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। হুম, হুম। তাহলে এটা পুরো মধ্যপ্রাচ্যের একটা মানে পুরো ধারণাটাই চেঞ্জ করে দিতে পারে। কিভাবে আমরা একটু দেখি যে, প্রথম কথা, আহমদ আল সারা কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে চাচ্ছে এটা একটু আমাদের বুঝতে হবে। সিরিয়া যখন ক্ষমতায়, এই যে আহমদ আল সারা যখন হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট হলো, ক্ষমতায় আসলো, তখন আপনি দেখবেন যে ইসরায়েল হচ্ছে বেশ কিছু হামলা চালাইছে সিরিয়ার ভিতরে ঢুকে। হুম। হ্যাঁ, প্রথমেই মনে হয় একসাথে 400-500 হামলা চালাইছে, এরকম ভিতরে ঢুকে সাথে বিমান ঘাঁটি, সেনা ঘাঁটি, এগুলো সব হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ ধ্বংস করে দিছে। পতনের পর এই বিশাল হামলাটা চালানো হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই যে হামলা চালানো শুরু করলো, ইসরায়েল কিন্তু কন্টিনিউয়াসলি হামলা চালায় যাচ্ছে। ঠিক আছে, 2 নাম্বার, ওই যে আপনার গোলান 1967 সালের যুদ্ধের সময় যে গোলান দখল করে নিল, সেই গোলানের একটা অংশ জাতিসংঘের আন্ডারে ছিল, বাফার জোন। মেজরিটি অংশটা সিরিয়ার ভিতরে, সরি ইসরায়েলের ভিতরে ছিল, কিন্তু একটা বাফার জোন ছিল জাতিসংঘের আন্ডারে। ওই ইসরায়েল হচ্ছে এই যে আবু মোহাম্মদ আল জুলানি ক্ষমতায় আসার পর ওই বাফার জোনটা দখল করে নিছে। তার মানে গোলান এখন পুরোপুরি হচ্ছে ইসরায়েলের দখলে, সীমান্ত পুরোপুরি ইসরায়েলের দখলে। ঠিক আছে, এখানে আর কোনো বাফার জোন থাকলো না। এবং ইসরায়েল কন্টিনিউয়াসলি হচ্ছে ওই সিরিয়ার যে দক্ষিণাঞ্চলীয় প্রভিন্স, যেমন সুয়েদা, দারা, ঠিক আছে, এই প্রভিন্স গুলোতে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনার বর্ডার ক্রস করে গ্রামের ভিতর ঢুকে হচ্ছে হামলা চালাচ্ছে, ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে। কয়েকদিন পর দেখবেন অমুক শহরে হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কে কয়েকজন করে মারা গেছে, এগুলো নিউজ দেখছেন না? তার মানে ওরা অলরেডি সিরিয়ায় আগ্রাসন চালানো শুরু করছে। আচ্ছা, তাহলে আপনি এখন কি করবেন? আপনার অবভিয়াসলি আপনার ভিতরে, দেশের ভিতরে আগ্রাসন চালাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? তার সাথে ফাইট করবেন না? ইসরায়েলের সাথে আপনি ফাইট করবেন না? কিন্তু এখন পর্যন্ত কি আপনি সিরিয়ার পক্ষ থেকে কোনো একটা কাউন্টার অ্যাটাক দেখছেন? না। সিরিয়ার না, তার আশেপাশে কোনো কারোই তো কোনো ইয়া নেই। তাহলে সিরিয়া আহমদ আল সারা ও হচ্ছে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করার চেষ্টা করে না। কন্টিনিউয়াসলি ওরা সিরিয়ার দক্ষিণ দিয়ে হচ্ছে সিরিয়াতে ঢুকে মানুষজনের উপর ইনফ্লুয়েন্স করতেছে, হামলা চালাচ্ছে, কৃষকরা পর্যন্ত ওখানে ওরা মিছিল করছে যে আমাদেরকে তো কাজ করতে দিচ্ছে না ঠিকভাবে, আমরা প্রয়োজন হলে ইসরায়েলের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ করব, এইভাবে তারা বলতেছে। ঠিক আছে, কিন্তু আহমদ আল সারা হচ্ছে চুপ, সে হচ্ছে কোনো ব্যবস্থা নিচ্ছে না। কিন্তু ভাই মানে আহমদ আল সারার যে ব্যাপারটা, যে ক্ষমতায় যখন আসছে, এই ক্ষমতার সাথে মানে আসার আগের যে মানে সারাকে আমরা দেখি, পরবর্তী সারার তো এখন তো কোনো কার্যক্রমের কোনো মিল পাচ্ছি না। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা হয়তো ভাবছিলাম যে সে যেহেতু একটা এক্সট্রিমিস্ট ব্যাকগ্রাউন্ডে আসছে, সে হচ্ছে ইসরায়েলে হামলা করবে, ফিলিস্তিনিদের সেইভাবে সে হচ্ছে হেল্প করবে। কিন্তু এখানে আপনার একটা জিনিস বোঝা প্রয়োজন যে ভিতরে ভিতরে আহমেদ সারা আসলে একজন লিবারেল এবং জাতীয়তাবাদী হয়ে উঠছে। সে সবার উপরে হচ্ছে সিরিয়ার স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। এই জন্য সে আইএস এর সঙ্গ ছেড়ে দিছে, সে আল কায়দার সঙ্গ ছেড়ে দিছে, সে ন্যাশনালিস্ট এবং সব ধরনের লোকদের নিয়ে এসে ন্যাশনাল কাউন্সিল করছে, সংলাপ করে তারপরে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, অন্তর্বর্তী সংবিধানে সে স্বাক্ষর করছে। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে সে হচ্ছে একটা ন্যাশনালিস্ট ফিগার হয়ে উঠতেছে। ঠিক আছে, তো এই জন্য সে আসলে অন্য দেশগুলো এখন ফিলিস্তিন বাঁচলো কি বাঁচলো না এই নিয়ে আসলে সে এরকম চিন্তা ভাবনা করতেছে না। ঠিক আছে না, কিন্তু ভাই এখানে আরেকটা কথা আছে, যে যেমন মনে করেন ইসরায়েলের যে ব্যাপারটা, সমসাময়িক যে ব্যাপারটা আমরা দেখি ওই অঞ্চলের, ইসরায়েল হয়েছে কি যে একটা হিংস্র বাঘ, মানে সিংহ বলতে পারেন, একটা প্রাণী ধরে,
হ্যাঁ, যেমন আজকে গাজাকে ধরতেছে, কালকে সিরিয়াকে ধরতেছে, হিজবুল্লাহকে ধরতেছে, আস্তে আস্তে করে একটা কিন্তু ধরতেছে। তো মানে মুসলিম বিশ্ব তো আর এক হইতেছে না, ঠিক না? তো মানে সারা যে ইয়াটা চিন্তা করতেছে, এটাকে সিরিয়ার আসলে ইয়া হইতেছে নাকি মধ্যপ্রাচ্য বিরোধী কোনো একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে, আমেরিকার কোনো প্রোডাক্ট হিসেবে এসে ইয়া আগমন করতেছে? আচ্ছা, এই ব্যাপারটাতে আমরা আসি। তার আগে আমরা আহমদ আল সারার আর একটা আদর্শ সম্পর্কে জানা প্রয়োজন। তারা কিন্তু বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যারা হচ্ছে শিয়া আলাভি। হুম, সেই বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে হচ্ছে ইরান, ইরান, সেই বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ। তাহলে স্বাভাবিকভাবেই ওর হচ্ছে ইরান, হিজবুল্লাহ এবং হচ্ছে আলাভি, এই যে বাশার আল আসাদ, এদের প্রতি একটা কাউন্টার মনোভাব আছেই, যে এরা হচ্ছে আমার শত্রু। ঠিক আছে, দেখেন এটা প্রুফটা দেখেন। হিজবুল্লাহ কোনো একভাবে হচ্ছে ওদের বর্ডার থেকে সিরিয়ার বর্ডারের ভিতরে বোমা ফালাইছিল। ওই দিনই সিরিয়ার এরা হচ্ছে বোমা হামলা করে 5 জন হিজবুল্লাহ সদস্য মেরে ফেলছে। তাহলে এইটা কি এক্সপেক্টেড না যে সিরিয়া কন্টিনিউয়াসলি হামলা চালাচ্ছে, তাহলে তোরা ওদের ওদের বিরুদ্ধে হামলা চালাবি, ওদেরকে প্রতিরোধ করবি? কিন্তু এখন পর্যন্ত কিন্তু করতেছে না। এই জিনিসটা প্রথম থেকে একটা সন্দেহ ব্যাপার ছিল। এবং সিরিয়াতে যে ইসরায়েল এভাবে কন্টিনিউয়াসলি আগ্রাসন চালাচ্ছে, ওদের দামেস্কের যে মেয়র আছে বর্তমানে ওই সারার আন্ডারে, সে বলছে যে এটা হচ্ছে ইসরায়েল ভয় থেকে করতেছে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, মানে ইসরায়েল সিরিয়াকে হচ্ছে আগ্রাসন চালাচ্ছে, সেটাকে জাস্টিফাই করতেছে। তো এখান থেকেই আসলে আমাদের সারা তার বর্তমান এই মনস্তত্ত্বের প্রতি আমাদের একটা সন্দেহ তৈরি হয়ে গেছে, যে হ্যাঁ, সামহাও সে আসলে ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে যাবে না, তাহলে সে ইসরায়েলের বিরুদ্ধে হচ্ছে কাউন্টার হামলা করতেছে না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার এলাকার ভিতরে সে আগ্রাসন চালাচ্ছে, আপনি তো কাউন্টার হামলা করবেন, অবশ্যই। তাহলে কেন করবেন না? তাহলে এখানে হচ্ছে একটা ফাঁদ আছে আপনার জন্য। ফাঁদটা হচ্ছে আপনার এখন নতুন মিলিটারি, নতুন নতুন মিলিটারি। আপনি যদি ইসরায়েলের সাথে এখন যুদ্ধ করতে যান, আপনার এয়ার বেস, সেনাবাহিনী সব ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, এমন হতে পারে যে ইসরায়েল হচ্ছে সারার বাহিনীকে পরাজিত করে দক্ষিণাঞ্চলের প্রদেশগুলো দখল করে নিবে। এই জন্য সিরিয়া হচ্ছে ইসরায়েলের সাথে কি যুদ্ধে যেতে ভয় পাচ্ছে। এখন যুদ্ধে যদি না যায়, তাহলে তো ওরা এমনি দখল করে নিচ্ছে, তাহলে ওইটাও তো লস। তাহলে আমাদের ছাড়া কি করবে? এখন যুদ্ধ না করলে ওরা দখল করে নিচ্ছে, আবার যুদ্ধ করে যদি ওরা দখল করে নেয়, তাহলে সেই দখলটা ওরা পার্মানেন্টলি করে নিবে। ও হচ্ছে একটা ফাঁদে পড়ে গেছে। কিন্তু ইসরায়েল হচ্ছে ওই দিক দিয়ে কন্টিনিউয়াসলি হামলা চালাচ্ছে, যে সিরিয়াকে ইরিটেট করতে হবে, কন্টিনিউয়াসলি এদেরকে টেনশনের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এই জায়গায় সারা এসে মোস্ট প্রবাবলি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আমরা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে সিরিয়ার সাথে হচ্ছে আমরা সম্পর্ক স্বাভাবিক করব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার ভাই প্রাণবন্ত আলোচনা করার জন্য। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে, তা এইটা যদি আপনার এই আহমদ আল সারা বা সিরিয়া যদি এই আব্রাহাম অ্যাকর্ডের চুক্তিটা করে, তাহলে হচ্ছে মিডল ইস্টের যে ফিউচার কেমন হতে পারে, এই জিনিসটা আমাদের একটা বোঝা প্রয়োজন। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটা প্যালেস্টাইনের জন্য, এটা স্বাধীনতার জন্য এটা হুমকি কিনা, বা এটা প্যালেস্টাইনের সাথে বিশ্বাসঘাতকতা কিনা, হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি মিস করে গেছেন। প্রথম কথা, আহমদ আল সারা সিরিয়াকে আর কোনোভাবে ইরানের প্লে গ্রাউন্ড হতে দিবে না। আচ্ছা, তাহলে হিজবুল্লাহর কাছে যে অস্ত্রগুলো যে যাইতো, সেটা তো হচ্ছে আপনার সিরিয়া দিয়েই লেবাননে হিজবুল্লাহর কাছে অস্ত্র যাইতো। এখানে একটা ব্যাপার হয়েছে কি, আপনি যদি বিশ্ব রাজনীতির দিকে তাকান, আমরা যেটা ওই দেখি আর কি, যেটা যে মানে গাজা আর এই ইসরায়েল যুদ্ধ করতেছে, ব্যাপারটা কিন্তু আসলে এমন না। যুদ্ধটা মূলত করতেছে হচ্ছে আমেরিকা এবং ইরান অ্যাকচুয়ালি মানে সামনে দিয়ে রাখছে হচ্ছে আপনার সৈন্যের মতন, দাবাগরের সৈন্যের মতো আপনাকে দিয়ে রাখছে ফিলিস্তিন, আর ওদিক দিয়ে হচ্ছে ইসরায়েল। অ্যাকচুয়ালি যুদ্ধ হচ্ছে ইরান ভার্সেস আমেরিকা, হ্যাঁ। ইরান ভার্সেস আমেরিকা। তাহলে এইদিকে হিজবুল্লাহর এই যে প্রধান নাইম কাসেম, সে কিছুদিন আগে ভিডিও বার্তায় বলছে যে সিরিয়ার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর হিজবুল্লাহর সাপ্লাই রুট কাট হয়ে গেছে। তার মানে ইরানের সাপ্লাই আর হচ্ছে হিজবুল্লাহর কাছে যাইতে পারবে না, সমস্যা হয়ে গেল। তাহলে হিজবুল্লাহ ওই দিকটা দুর্বল হয়ে গেল। ঠিক আছে, হিজবুল্লাহ যদি দুর্বল হয়, হিজবুল্লাহ হচ্ছে ফিলিস্তিনকে ব্যাকিং দেয়, হিজবুল্লাহ হচ্ছে কন্টিনিউয়াসলি আপনার ইসরায়েলের উত্তর বর্ডার দিয়ে হামলা করে, তো ওরা দুর্বল হলে ওই দিক থেকে ইসরায়েল শক্তিশালী হয়ে যাচ্ছে। তাহলে ওই দিক থেকে ফিলিস্তিনি যারা যোদ্ধা আছে, হামাস আছে, ওরা কিছুটা কনফিডেন্স হারায় ফেলবে যে আমাদের ভাই ব্রাদারদের কাছে আর অস্ত্র আসতেছে না। এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে হিজবুল্লাহর সাপ্লাই লাইন এটা আর থাকবে না। ঠিক আছে, বাশার আল আসাদ নিজে মাঝে মাঝে হচ্ছে আপনার
সিরিয়াতে হামলা চালাইতো বা হামলা চালাতে চাইতো, তাহলে ওরা যদি ওদের সাথে চুক্তি স্বাভাবিকীকরণ করে, সিরিয়া এইরকম একটা কট্টর ইসলামী সুন্নি ব্যাকগ্রাউন্ড থেকে এসে ওরা যদি স্বাভাবিকীকরণ করে, ঠিক আছে, ওরা তো আর কখনোই হামলা চালাবে না। তাহলে সিরিয়ার বর্ডার পুরাপুরি সেফ, হিজবুল্লাহ দুর্বল, ঠিক আছে। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার, সিরিয়া যদি হচ্ছে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে, তখন মুসলিম দেশগুলো প্রশ্ন করবে আমাদের আর বসে থাকার দরকার কি, আমরাও চুক্তি করে হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে দেই। তার মানে এরপরে সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করবে, মিশর, এভরিথিং যারা আশেপাশের দেশগুলো আছে তারা সবাই হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করে নিবে। সবাই যদি স্বাভাবিক সম্পর্ক করে নেয়, ফিলিস্তিনিরা আজীবনের জন্য একদম অন্ধকারের মধ্যে ডুবে চলে গেল, ঠিক আছে। তো সিরিয়া যদি আব্রাহাম অ্যাকর্ডে চুক্তি সই করে এবং ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে, এইটা আমাদের একটা পশ্চিমা এবং আধিপত্যবাদ বিরোধী স্ট্যান্ডকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিবে। এখানে মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলি যে নব্য উপনিবেশবাদ এবং সেটেলমেন্ট, এই জিনিসটাকে এটার বিরুদ্ধে লড়াইটাকে একবারে হচ্ছে পিছনের দিকে পিছায় দিবে। ইরান ওই দিক দিয়ে সেপারেট, ইরান হচ্ছে সাফেরেটেড হয়ে যাবে, কারণ ইরানের সৈন্যরা সরাসরি সিরিয়াতে ছিল, ইরানের সৈন্যরা বাংকার করে এখানে যুদ্ধ করছে, ইরানের সৈন্যরা নাই, ওরা আর এই সিরিয়া ইসরায়েল বর্ডারটাকে ওরা আর কাজে লাগাতে পারবে না। তাই হামাসের কাছে এখন একমাত্র সাপ্লাই যাইতে পারে হচ্ছে আপনার ওই যে ইয়েমেন হয়ে ভূমধ্য সাগর হয়ে ওই দিক দিয়ে ঘুরে, হামাসের সাপ্লাই লাইনও বন্ধ হয়ে যাবে। সুতরাং এটা সিরিয়া যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, আব্রাহাম অ্যাকর্ডে যদি সই করে, তাহলে এটা আমরা ধরে নিব যে এটা আসলে ফিলিস্তিনের সাথে এটা একটা বিশ্বাসঘাতকতা করতেছে, যে আহমেদ আল সারা সে নিজে হচ্ছে ইসরায়েল অকুপেশনের বিরোধী, সে এই কাজটা করতে পারে না। সো আমার মনে হয় সিরিয়ার যারা রাজনীতিবিদ আছে তাদের অ্যাটলিস্ট যা তাদের নীতি তাদের প্রিন্সিপাল ঠিক করবে, এটা সিরিয়ার সাথে অ্যালাইন করে, এটা যেন প্যালেস্টাইনের সাথে অ্যালাইন করে তৈরি করে, যে আমাদের আলটিমেট লক্ষ্য, আলটিমেট গোল হচ্ছে প্যালেস্টাইনকে স্বাধীন করে আমরা কিভাবে আমাদের মধ্যে স্বাধীনতা বজায় রাখতে পারবো। সো এটাই হচ্ছে তাদের প্রতি আমাদের বার্তা। ধন্যবাদ তাসনিম ভাই, সুন্দর আলোচনা করার জন্য, মধ্যপ্রাচ্য নানা ইস্যু নিয়ে কথা বলেছেন। দরবার ঢাকার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।